প্রস্রাবে ফেনা হওয়া এবং প্রোটিন আসা, এই দুটো বিষয় কিন্তু একে অপরের সঙ্গে খুব ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িত। প্রস্রাবে যদি অতিরিক্ত প্রোটিন আসে তাহলে ওই প্রস্রাবে কিন্তু সাবানের ফেনার মতন ফেনা তৈরি হবে। আর এই যে ফেনাটা তৈরি হবে, এই ফেনাটা কিন্তু খুব ঘন এবং স্থায়ী ফেনা তৈরি। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রস্রাবে ফেনা হওয়া এবং প্রোটিন আসা, এটা কিন্তু আমরা প্রত্যেকে কম বেশি শুনেছি, কিন্তু এর কারণটা কি বুঝতে চেয়েছি? এই প্রস্রাবে প্রোটিন আসে কেন, এর কারণটা কি? প্রস্রাবে প্রোটিন আসার কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে থাকা এই যে বৃক্ক বা কিডনি, এ কি করে না ছাঁকুনির মতো কাজ করে। আর এর ফলে কি হয়, আমাদের শরীরের প্রয়োজনীয় যে উপাদানগুলো, সেই উপাদানগুলোকে শরীরের মধ্যে রেখে ওয়েস্ট প্রোডাক্ট, বজ্র পদার্থ যেগুলো, সেগুলো কিন্তু শরীরের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে শরীর থেকে বাইরে বের করে দেয়। এখন এই বৃক্ক বা কিডনির যদি কার্যক্ষমতা যদি কোনো কারণে যদি কমে যায় বা নষ্ট হয়ে যায়, বা বৃক্ক যে ছাঁকুনির মতন ছেঁকে ওয়েস্ট প্রোডাক্টগুলো বারবার বের করে দিচ্ছে, এই যে সিস্টেম, এই সিস্টেমটা যদি কোনো কারণে করতে না পারে বা ছাঁকুনির মতো কাজটা করতে না পারে, তখন কি হয় না, প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বেরিয়ে আসে। আর এই প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বেরিয়ে আসাকে মেডিকেল টার্ম অনুযায়ী বলা হয় কিন্তু প্রোটিনুরিয়া। এই প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বেরিয়ে আসার যে কারণ, সেই কারণকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাময়িক কারণ। এই সাময়িক কারণটা না, কখনো কখনো আমাদের কিডনি বা বৃক্ক সুস্থ সতেজ থাকা সত্ত্বেও প্রস্রাবের মধ্যে দিয়ে কিন্তু প্রোটিন বেরিয়ে আসতে। আর এটা কেন হয় না, এটা হয় কারণ আমাদের শরীরে যদি প্রচন্ড জলের ঘাটতি হয়ে যায়, অর্থাৎ ডিহাইড্রেশন ঘটে যায়, তখন এটা হতে পারে। অথবা এমন অনেক মানুষ আছে যারা প্রচুর পরিমাণের কায়িক পরিশ্রম করছে, হার্ড ব্যায়াম করছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিডনি সুস্থ থাকা সত্ত্বেও প্রোটিন বেরিয়ে আসতে পারে। তবে এটা সাময়িক, এটা কোনো ডিজিজ কন্ডিশন নয়। কিন্তু এর পাশাপাশি প্রচন্ড যদি মানসিক চাপ থাকে বা মেন্টাল স্ট্রেস থাকে, তাহলেও কিন্তু প্রোটিন বেরিয়ে আসতে পারে। অথবা কেউ যদি প্রচন্ড জ্বরে ভোগে, অনেক দিন ধরে প্রচুর পরিমাণে হাই ফিভারে ভুগছে, সেক্ষেত্রেও কিন্তু প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বেরিয়ে আসতে পারে। তার মানে এটা ভাববেন না যে কিডনির সমস্যা হচ্ছে, এগুলো সাময়িক। নেক্সট যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী বা জটিল কারণ। আর এই যে কারণগুলো বলবো, এই কারণগুলোর কিন্তু প্রত্যেকটারই কিডনি রোগের সঙ্গে ইন্ডিকেট করে আছে। তবে এই জটিল কারণগুলো বলার আগে একটা উপায় বলে দিই, যে উপায়টা আপনারা শুনে রাখুন, যেটা কিনা এই প্রস্রাবের মধ্যে দিয়ে যে প্রোটিন বেরিয়ে আসছে, সেই প্রোটিন বেরিয়ে আসাটাকে কিন্তু একেবারে স্টপ করে দেবে। তবে শুধুই একটা উপায় কিন্তু অবলম্বন করতে হবে না, এর পাশাপাশি আরও 3টে উপায় বলো, সবগুলো একসঙ্গে অবলম্বন করতে হবে বা মেনে চলতে হবে। তো প্রথম যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে টার্টার ক্রিম এবং লেবুর রস। পটাশিয়াম বিটা টার্টারেট বা ক্রিম অফ টার্টারেট নামে পরিচিত কিন্তু এটা বাজারে কিনতে পাওয়া যায়। এটা কি করে না, এটা হচ্ছে প্রস্রাবের যে পিএইচ লেভেল থাকে, এই পিএইচ লেভেলটাকে কন্ট্রোল করে। আর হচ্ছে প্রস্রাবের দুর্গন্ধ যেটা আসে সেটাকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে। তবে এই পটাশিয়াম বিটা টার্টারেট বা ক্রিম অফ টার্টারেট, এটা কিন্তু কেনার জন্য লিঙ্ক আমি আমার ভিডিওর অ্যাড প্রোডাক্ট অপশানে দিয়ে রাখবো, সেখান থেকে কিনতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, লেবুর সঙ্গে এটা কত পরিমাণে মিশিয়ে খাবে? 1 চামচ পরিমাণের এই ক্রিম অফ টার্টারেট আর হচ্ছে 1 চামচ পরিমাণের লেবুর রস, এই দুটোকে উষ্ণ গরম জলে ভালো করে মিক্সড করে, আর এটি কিন্তু দিনে একবার মাত্র খাবেন, বেশি খাবেন না। এর পাশাপাশি আরও একটা কথা বলে রাখি, যাদের খুব ক্রনিক কিডনির সমস্যা, শুধু কেবল ক্রনিক কিডনির সমস্যা না, যাদের পটাশিয়াম লেভেল কিডনির সমস্যার পাশাপাশি প্রচুর হাই, তারা কিন্তু এই উপায়টা করবেন না। আর যে উপায়গুলো বলবো সেগুলো করবেন, এটাকে বাদ দিয়ে। এই তো একটা উপায় বললাম, একদম ইউনিক উপায় আর খুব কার্যকারী উপায়। তো এবার চলে আসি যে কিডনি, আমাদের প্রস্রাবের মধ্যে দিয়ে প্রোটিন যাওয়ার জটিল যে কারণ বা ক্রনিক যে কারণগুলো, সেই কারণগুলো এবার জেনে। তো এই কারণগুলোর মধ্যে প্রথম যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে ডায়াবেটিস। আপনি যদি দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে এবং এই সুগার লেভেলকে যদি কন্ট্রোলে না রাখতে পারেন, কন্ট্রোলে না আনতে পারেন, তাহলে কি হবে না, আমাদের কিডনির যে কার্যক্ষমতা, অর্থাৎ কিডনির ওয়েস্ট প্রোডাক্ট ইউরিনের মাধ্যমে বের করে দেওয়ার যে কার্যক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়া মানে কিন্তু প্রস্রাবের মধ্য দিয়ে প্রোটিন বেরিয়ে আসে। নেক্সট হচ্ছে উচ্চ রক্তচাপ বা
হাইপার টেনশন যেটাকে আমরা বলি, এই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপে যদি আপনি দীর্ঘদিন আক্রান্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু কিডনির এই যে ছাঁকুনির মতো অংশ, যে কাজ করার ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায়, যেটাকে বলা হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস। অর্থাৎ কিডনির মধ্যে যে গ্লোমেরুলাসগুলো থাকে, সেই গ্লোমেরুলাসগুলো কিন্তু তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে, আর যার ফলেতু আপনি ক্রনিক কিডনি রোগী হয়ে যান। তাই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় অনেক মহিলাদের কিন্তু প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বেরিয়ে যায়। এর কারণ কি না, গর্ভাবস্থায় অনেক মহিলার ক্ষেত্রে দেখা যায় হাইপারটে উচ্চ রক্তচাপ লক্ষ্য করা যায়, যার ফলে তো কিন্তু এটা হয়। গর্ভাবস্থায় যদি এই ঘটনাটা হয়, এটাকে বলা হয় কিন্তু প্রিক্ল্যাম্পসিয়া। এই প্রিক্ল্যাম্পসিয়া কন্ডিশন যদি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা এবং মা উভয়ের জন্য কিন্তু একটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই এক্ষেত্রে কিন্তু যে কোনো গাইনোকোলজিস্টকে দেখিয়ে যে উচ্চ রক্তচাপটাকে নর্মালে আনতে মেডিসিন যেভাবে বলবে সেভাবে খেতে হবে। তবে এই প্রসঙ্গে আরও একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে প্রস্রাবে ফেনা হওয়া মানেই যে কিডনির রোগ, এটা কিন্তু নয়। প্রস্রাবে ফেনা হওয়ার আরও অনেক কারণ থাকতে পারে, যেগুলো কিডনি রোগ না হলেও প্রস্রাবে ফেনা হয়। যেমন প্রস্রাব খুব জোর গতিতে করলে প্রস্রাবে ফেনা হয়, অথবা আপনি যে জায়গাতে প্রস্রাব করছেন সেই জায়গাটা যদি প্রপার ক্লিনিং না থাকে, সেক্ষেত্রেও কিন্তু ফেনা। অনেকে আছে যারা জল খুব কম খায়, সেক্ষেত্রে সিভিয়ার ডিহাইড্রেশনে ভোগে, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রস্রাব করলে বা ইউরিনে ফেনা হয়। তার মানে কিন্তু সেটা কিডনির ডিজিজ নয়। তাহলে প্রস্রাবের ফেনা হলে কখন বুঝবেন আপনি কিডনি ডিজিজ, সে সম্পর্কে কিন্তু আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। তাই সেই ভিডিওটা আপনারা সেটা দেখে নেবেন, বুঝতে পারবে যে প্রস্রাবে ফেনা হলে কখন কিডনি ডিজিজ বলে মনে করবে না, কখন নর্মাল ভাবে। তো এবার চলে আসি পরপর বাকি যে উপায়গুলো, যেগুলো এই প্রস্রাবে দুর্গন্ধ, ফেনা আর প্রোটিন তিনটেকেই কমিয়ে দেবে। সেটা প্রথম যে উপায়টার কথা বলবো, সেটা হচ্ছে কিছু খাবার যেটা খেতে হবে, সেটা হচ্ছে ডিম্যানোজ যুক্ত খাবার। এই ডিম্যানোজ যুক্ত খাবার কি? এই ডিম্যানোজ যুক্ত খাবার হচ্ছে ব্লুবেরি, ক্যানাবেরি, আপেল, কমলালেবু, এগুলো জুস খেতে হবে। এগুলোকে বলা হয় ডিম্যানোজ যুক্ত। এ কি করে না, এ প্রস্রাবের যে মূত্রনালী আছে, মূত্রনালীতে যদি কোনো রকম ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, আর তার ফলে যদি প্রস্রাবে দুর্গন্ধ চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে খুব ভালোভাবে কাজ করে। বিশেষ করে যদি ইকোলাই ব্যাকটেরিয়া হয়, সেটাকে কিন্তু মেরে ফেলতে খুব ভালোভাবে কাজ করে এই ডিম্যানোযুক্ত খাবার। নেক্সট হচ্ছে ধনে বীজকে ব্যবহার করা। এই ধনে বীজকে কিন্তু প্রাকৃতিক মূত্রবর্ধক উপাদান বলা হয়। 1 টেবিল চামচ এই ধনে বীজ 1 গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখবে, আর এই সারা রাত ভিজিয়ে রাখার পরে সকালবেলা খালি পেটে এটা খেয়ে। এ কি করে না, এ প্রস্রাবের পিএইচ লেভেলকে ঠিক করে। এর পাশাপাশি প্রস্রাবে দুর্গন্ধ, জ্বালা পোড়া ভাব, প্রস্রাবে জ্বালা করে, সেটাকে কিন্তু কন্ট্রোলে আনতে খুব ভালোভাবে কাজ করে। এর পাশাপাশি প্রোটিন লিকেজ যে হচ্ছে, এই প্রোটিন লিকেজটাকে কিন্তু ব্লক করে দিতে খুব ভালোভাবে কাজ করে এই ধনে বীজ। নেক্সট কি না, নেক্সট হচ্ছে 1 গ্লাস জলে যদি আপনারা, অথবা 1 গ্লাস ফলের জুস হলেও, এর মধ্যে যদি 1 চামচ পরিমাণের অরিগ্যানো অয়েল যদি মিক্সড করে খেতে পারেন, দিনে একবার খাবেন, এর বেশি খাওয়ার দরকার নেই, বেশি খেলে কিন্তু ক্ষতি করবে। দিনে একবার যদি খেতে পারেন, এ কি করবে না, মূত্রের যে ব্যাড স্মেল, সেই ব্যাড স্মেল, ব্যাকটেরিয়ার ইনফেকশন থেকে শুরু করে সমস্ত কিছুকে একদম নর্মাল করে দেবে। আর এই যে প্রক্রিয়াটা আমি বললাম, এটাকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয়। এটি মানে ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে যদি কোনো কিছু হয়, সেক্ষেত্রে যদি আপনারা অ্যান্টিবায়োটিক খেতে না চান, তো এটা খান, এটা আপনার অ্যান্টিবায়োটিকের থেকেও ভালো কাজ করে দেবে। আর নেক্সট যেটার কথা বলবো, সেটা হচ্ছে প্রোবায়োটিক যুক্ত খাবার। আর এই প্রোবায়োটিক যুক্ত খাবারের মধ্যে সব থেকে হাতের কাছে এবং সব থেকে সস্তার খাবার হচ্ছে টক। এই টক দই যদি আপনারা খেতে পারেন, তাহলে কিন্তু এই প্রস্রাবে দুর্গন্ধ, শুধু না, প্রস্রাবে যে ফেনা হওয়ার সমস্যা, এই সমস্যাটাকেও কিন্তু খুব দ্রুত রিলিফ দিতে সাহায্য করবে। তাই এই যে উপায়গুলো বললাম, এই উপায়গুলো কিন্তু সবগুলো আপনাকে মেনটেন করতে হবে। আর এই সবগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, আপনার প্রস্রাবে দুর্গন্ধ, ফেনা হওয়া, প্রোটিন লিকে যাওয়া, সমস্তটা কিন্তু একেবারে কাটে যাবে উইথিন 7 days, 1 সপ্তাহের মধ্যে। তো ওকে বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত।
যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক করবেন। আপনাদের আরও কিছু যদি জানার থাকে সেক্ষেত্রে কিন্তু সরাসরি কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।